ঘন বর্ষায় পুরো চরনগর গ্রামটা ঢেকে গিয়েছে ঘন কালো মেঘে। নদীর পাড়ে বাঁশের তৈরি ছোট্ট একটা ছাউনির নিচে বসে তাস খেলছে আতিয়ার, সোভান, মজনু ও জব্বার। চারপাশ থেকে অনবরত ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। সোহান ভাই, কিছু শুনেছো? ওই নয়া পাড়ায় গতকাল ধান খেতি একজন ছেলে নাকি মরা পড়েছিল। তাই নাকি? তা কে মারা গেছে জানিস কিছু? আমি তো শুনলাম রাতের বেলা ধান খেতে নাকি ছেলেটা গিয়েছিল আইল বেঁধে দিতে। এরপর সকালে লোকজন দেখে সে মুখ থুবড়ে পড়ে আছে। এখন এসব কথা বলিস না তো। এমন সময়ে নদীর পাড়ে বসলে কেমন যেন গা ছমছম করে। আরে তা তো হবে, তুই সব কিছুতেই যে ভয় পাস। না রে, আতিয়ার মিথ্যা কইতাছে না। এই নদীর পাড় নিয়ে কিন্তু গ্রামের মানুষের মধ্যে অনেক কথা আছে। হ্যাঁ, আমিও দাদির কাছে অনেক গল্প শুনেছি, কিন্তু এগুলা কি আসলেই সত্যি হয়? বুঝলি মজনু, এই নদীর পাড়ে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করবি না। তাই নাকি? তাহলে শোনাও না সোভান ভাই, এমন একটা রাতে ভূতের গল্প না শুনলে জমবে, বলো। হ্যাঁ, জব্বার ঠিক কথাই বলছে। আজ সব তাস খেলা বাদ দাও, তুমি বরং আমাদের একটা ভয়ঙ্কর ভূতের গল্প শোনাও। তোমার তো বয়সও কম না, নিশ্চয়ই অনেক কিছু দেখেছো জীবনে, সেগুলোই বলো শুনি। আমি নিজের চোখে না দেখলেও আমার কাকার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলি শোন। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। তখন আমার কাকার বয়স ছিল ওই 20 কি 21 বছর। পৌষ মাসের কনকনে শীতের রাত। পুরো গ্রাম ঘন কুয়াশায় ঢেকে আছে। হাত বাড়িয়ে পাশের মানুষটিকেও দেখা যায় না। টিনের চালের একটি মাটির ঘর। রাত আনুমানিক 2টো নাগাদ ঘরের এক কোণে কাঠের চৌকিতে নিশ্চিন্তে এক কাঁথার নিচে ঘুমিয়ে আছে রহমত ও কলিম। আর পাশের ঘরে মা এবং বারান্দার ছাপ ফেলা ঘরে শুয়ে আছেন রহমতের দাদা। রাত তখন আনুমানিক 2টো নাগাদ। বাড়ির পেছনের ডালপালা ছড়ানো বুড়ো আম গাছটার ওপাশ থেকে একটা চেনা কণ্ঠ ভেসে আসে। ও রহমত, একটু বাইরে আয় তো বাপ। মাটির কলসটা যে ভীষণ ভারী, একা তুলতে পারছি না। হুবহু রহিমা বেগমের কণ্ঠে সেই ডাকটা কানে যেতেই ঘুম ভেঙে গেল রহমতের। কিন্তু ঘুম ভাঙার পরও তার চোখে মুখে কোনো স্বাভাবিক ভাব ছিল না। তার চোখ দুটো কেমন যেন স্থির হয়ে গিয়েছিল, যেন কোনো অদ্ভুত মায়া তাকে টানছে। রহমত, ও রহমত, এত দেরি করছিস কেন বাপ? শিগগির বাইরে আয় বাপ। হালকা খসখস শব্দে ঘুম ভেঙে গেল রহমতের ছোট ভাই কলিমের। ঘুম ভাঙতেই সে আবছা অন্ধকারে দেখে দরজার খিল খুলে বাইরে যাচ্ছে রহমত। ভাইজান, এত রাতে কই যাও তুমি? এ কি ভাইজান, তুমি কোনো কথা কইছো না কেন? এত রাতে কোথায় যাচ্ছ সেটা তো বলো। কলিম বিছানা থেকে নেমে রহমতের হাত ধরে টানার চেষ্টা করে, কিন্তু রহমতের শরীর তখন বরফের মতো ঠান্ডা এবং তার শরীরে যেন অসুরের শক্তি। সে কলিমকে এক ঝটকায় মেঝেতে ফেলে দিয়ে দরজা খুলে কুয়াশার মধ্যে বেরিয়ে যায়। মাগো, দাদা, শিগগির এসো, দেখে যাও ভাইজান একা একা কই যেন যাচ্ছে। কি হয়েছে রে কলিম? এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? মা, একটু আগেই না তুমি ভাইজানরে ডাকলা, বলো না বাইরে যাইতে। ভাইজান তো সেই ডাক শুনেই দরজা খুলে বাইরে চলে গেল। কলিমের কথাটা শুনেই ভয়ে আঁতকে উঠল রহিমা বেগম। আমি? কিন্তু বাবা, আমি তো ঘরের ভিতরে ঘুমাইতেছিলাম। আমি কখন ডাকলাম ওরে?
চিৎকার শুনে রহমতের দাদা কাসেম আলীও লাঠি ঠুকে ঘরে ঢোকেন। এরপর সমস্ত পরিস্থিতি বুঝেই তার অভিজ্ঞ চোখ কপালে ওঠে। তিনি গম্ভীর ও ভয়ার্ত গলায় বলেন, সর্বনাশ হয়েছে, ওরে তো নিশিতে পাইছে। দাদা, দাদা, ভাইজান রে বাঁচাও। ও কেমন যেন করতেছিল, আমারে ধাক্কা দিয়া সোজা বাইরে চলে গেল। আর কেউ ভুলেও রহমতের নাম ধইরা ডাকবি না। নিশির ডাকে একবার সাড়া দিলে মানুষ নিজের হুঁশ পর্যন্ত হারাই ফেলে। গ্রামের পুরনো মানুষদের বিশ্বাস অশরীরীরা লোহাকে ভয় পায়। তাই আর এক মুহূর্ত দেরি না করে দেয়ালের পাশে রাখা লোহার শিকল জড়ানো লাঠিটা হাতে তুলে নিল কাসেম আলী। এরপর রহিমা বেগম আর কলিমকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ল সে। দাদা, ভাইজান কি আর ফিরবো না? আল্লাহর নাম নে ভাই, আর হারিকেনটা শক্ত করে ধর। নিশি ওরে নিয়ে যাওয়ার আগে আমাদের ওরে খুঁজে বার করতে হবে। ঘন কুয়াশার মধ্যে গ্রামের শেষ প্রান্তে পদ্মদিঘির পারে এসে পৌঁছালো তারা। ভাইজান, ওই যে ভাইজান। কলিমের চিৎকার শুনে রহিম বেগম হারিকেনের আলো উঁচু করে ধরতেই তারা দেখতে পেল ইতোমধ্যেই দিঘির ভেতরে অনেকটা নেমে গিয়েছে রহমত। হাঁটু পেরিয়ে পানি তখন বুক পর্যন্ত উঠে গিয়েছে তার, কিন্তু তবুও তার মুখে কোনো ভয় নেই, কোনো অনুভূতিও নেই। রহমত, বাবা রহমত, সামনের দিকে আর এগোস নে বাবা। এই তো আমি মা, আমি এখানে আছি। এটা কে? কে কে দাঁড়িয়ে আছে? ওখানে কে দাঁড়িয়ে আছে? ওরে রহমত, বাবা মার আর যাস নে বাবা, দাঁড়া দাঁড়া, আমি আসছি। খবরদার, খবরদার বউ, ওদিকে যাস না। ওটা মানুষ না, ওটা নিশি। কাসেম আলীর কথা শেষ হতেই আচমকা ঝড়ো বাতাস বইতে শুরু করলো চারপাশে। সেই সাথে দিঘির পানিও যেন কাঁপতে লাগলো অস্বাভাবিকভাবে। আর সেই মুহূর্তেই দিঘির মাঝখানে ধীরে ধীরে নিজের ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকালো দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটা। আল্লাহ, এটা কি? বাবা, বাবা দয়া করে আপনি কিছু একটা করুন, আমার রহমতকে রক্ষা করুন। লোহার লাঠিটার স্পর্শ মাটিতে লাগার সাথে সাথেই পুরো পদ্ম দিঘিটা কেঁপে উঠতেই আচমকা স্থির হয়ে গেল নারী মূর্তিটাও। আজ বেঁচে গেলি রহমত, একবার যে শোনে কোনোদিন পুরোপুরি মুক্তি পায় না। সেই খিলখিল হাসির শব্দটা কানে যেতেই আচমকা মোহ কেটে গেল রহমতের। আর হুঁশ ফিরতেই নিজের অবস্থাটা বুঝে ভয়ে চিৎকার করে উঠল সে। বাঁচাও, বাঁচাও দাদা, আমি ডুবে যাইতেছি, আমাকে বাঁচাও। রহমতের চিৎকার শুনে জীবনের ঝুঁকি নিয়েই দিঘির ঠান্ডা পানিতে ঝাঁপিয়ে পড়ল কাসেম আলী আর কলিম। ভাইজান, ভাইজান ভয় পাও না, এই তো আমরা আছি, আমার হাতটা ধরো। শক্ত করে কলিমের হাতটা ধর, শক্ত করে ধর রহমত। এরপর অনেক কষ্টে রহমতের হাত ধরে টেনে হিঁচড়ে তাকে ডাঙায় তুলে আনলো তারা। তার ওপর আমার মায়ার দাগ রয়ে গেল, তাই আমি আবারও ফিরে আসবো। এরপর ঘন কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই মুখহীন অবয়বটাও ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো ঘন কুয়াশার মধ্যে। অনেক কষ্টে পদ্মদিঘির পাশ থেকে রহমতকে বাড়িতে নিয়ে এলো কাসেম আলীরা। আল্লাহর রহমতে আর ছেলেটা বেঁচে গিয়েছে, আর একটু হইলেই আমার বুকটাই যে খালি হয়ে যেত। কিন্তু দাদা, ওই নিশি কি আমাদের বাড়িতে আবারও আসবে? সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না ভাই,
জানিস তো কিছু কিছু নিশি আছে যারা একবার মানুষের পিছু নিলে আর সহজে ছাড়ে না। তাই আজ থেকে রাতের বেলা তোরা কেউ আর একা একা বাইরে যাবি না। কথাগুলো বলতে বলতেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল রহমত। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে ভেবেই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘুমের মধ্যেই রহমতের ঠোঁটের কোণে ফুটে উঠল অদ্ভুত একটা হাসি। ঠিক সেই মুখহীন নিশির মতোই ভয়ঙ্কর আর অতি প্রাকৃতিক এক হাসি। দাদা, ওই দেখো ভাইজান কেমন করে হাসছে। হাই আল্লাহ, এ কেমন কাহিনী শোনালে গো তুমি শোভহান ভাই। কাহিনীটা শুনেছে শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। হাই আল্লাহ, হাই আল্লাহ। এই দুনিয়ায় সব কিছুর ব্যাখ্যা মানুষ দিতে পারে না রে। কিছু জিনিস আছে শুধুমাত্র বিশ্বাস করেই চলতে হয়। আজকের পর থেকে রাতে আমি আর একা একা নদীর পাড়ে আসতেছি না ভাই, আমি আর আসতেছি না। যাই হোক, চলো, অনেক রাত হয়েছে, এবার বাড়ির দিকে যাই সবাই। এরপর ছাউনির ভেতর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো তারা চারজন। আর নদীর পাড়ের সেই ছোট্ট ছাউনিটা ফাঁকা হয়ে গেল আবারও।